একটি ড্রোন, একটি বর্ডার, আর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া এক বিশাল আতঙ্ক। ইন্ডিয়া কি সত্যি লাখ লাখ মুসলিমকে বাংলাদেশের সীমান্তে ঠেলে দিতে যাচ্ছে, নাকি আমরা এমন এক ন্যারেটিভের সামনে দাঁড়িয়ে আছি যেখানে অল্প কিছু তথ্যের সঙ্গে অনেক গুজব মিশে তৈরি করা হচ্ছে এক বিপজ্জনক গল্প? আর লালমনিরহাটে যে ড্রোন পাওয়া গেছে বলে দাবি উঠছে, সেটি কি শুধু একটি দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো বার্তা? আজকের এই অনুসন্ধানে আমরা ঠিক এগুলোর উত্তরই খুঁজব। শুরু করা যাক লালমনিরহাটের সেই ড্রোন ঘটনা দিয়ে। বাংলাদেশের এই উত্তরের জেলাটির ভৌগোলিক অবস্থান বুঝলে আপনি বুঝবেন কেন এই ঘটনা এত স্পর্শকাতর। লালমনিরহাটের বুড়িমারির সীমান্ত এলাকাটি ভারতের সঙ্গে এতটাই লাগোয়া যে এখানকার মানুষ প্রতিদিন ওপারের কথা শুনতে পায়, রাতে সার্চ লাইটের আলো দেখতে পায়। এই এলাকা থেকে খবর এলো যে মূল সীমান্ত পিলার থেকে মাত্র 20 গজ বাংলাদেশের ভেতরে একটি ড্রোন এসে আছড়ে পড়েছে। বিজিবি সেটি উদ্ধার করেছে বলে জানানো হয়েছে। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, এই ড্রোনটি সেখানে কি করছিল? এটি কি নিছক সীমান্ত পাহারায় অংশ নিচ্ছিল, নাকি বাংলাদেশের ভেতরকার কোনো সংবেদনশীল স্থাপনার ছবি তোলার চেষ্টা করছিল? কারণ লালমনিরহাট শুধু সাধারণ একটি সীমান্ত জেলা নয়, এই অঞ্চলে বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ সামরিক এবং বিমান ঘাঁটি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু এখানে একটু থামুন এবং ঠান্ডা মাথায় চিন্তা করুন। ড্রোন সীমান্তের কাছে পাওয়া যাওয়াটা কিন্তু আজকের দুনিয়ার একেবারে অস্বাভাবিক কিছু নয়। আধুনিক সীমান্ত ব্যবস্থায় ড্রোন এখন প্রায় প্রতিটি দেশেই দৈনিক হাতিয়ার। ভারতের বিএসএফ নিজেরাই প্রকাশ্যে জানিয়েছেন যে তারা সীমান্তে গরু পাচার, মাদক চোরাচালান আর অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন ব্যবহার করে। বাংলাদেশও একই কাজ করে। ফলে একটি ড্রোন যদি যান্ত্রিক ত্রুটি বা জিপিএস সিগন্যাল হারানোর কারণে পথ সরে এগিয়ে এ দেশের মাটিতে পড়ে, সেটা বিশ্বের বিভিন্ন সীমান্তে আগেও ঘটেছে। পাকিস্তান ভারত সীমান্তেও ঘটেছে, যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তেও ঘটেছে। তাই প্রতিটি ড্রোন পতনের পেছনে যে বিশাল কোনো গোপন চক্রান্ত থাকতেই হবে এমন ধারণা সবসময় সঠিক নয়। তবে এটাও সত্য যে প্রশ্ন তোলা দোষের কিছু নয়। প্রশ্ন উঠবে এবং সেই প্রশ্নের উত্তর পাওয়া প্রতিটি বাংলাদেশি নাগরিকের অধিকার। কিন্তু আসল ঝড়টা শুরু হয়েছে ড্রোন দিয়ে নয়, আসল ঝড়টা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই দাবি দিয়ে, যেখানে বলা হচ্ছে ভারত কোটির বেশি মুসলিমকে বাংলাদেশের ভেতরে পুশিন করার পরিকল্পনা করেছে। এই দাবির পেছনে যুক্ত হিসেবে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক রাজনৈতিক পরিবর্তনের কথা, নতুন ক্ষমতাসীন দলের হিন্দুত্ববাদী অবস্থানের কথা, এনআরসি আর সিএএ নিয়ে পুরো আলোচনার কথা। এখন আমি আপনাদের কাছে একটি সরাসরি প্রশ্ন রাখতে চাই। কোটিখানেক মানুষকে একটি দেশ থেকে আরেকটি দেশে জোর করে পাঠানো কতটা সহজ কাজ? একটু ভেবে দেখুন। এর জন্য দরকার হবে বিশাল পরিবহন ব্যবস্থা, হাজার হাজার গাড়ি, সীমান্তের শত শত কিলোমিটার জুড়ে একসঙ্গে সমন্বিত কার্যক্রম, প্রশাসনিক নির্দেশনা, আর সবচেয়ে বড় কথা, আজকের দিনে যেখানে স্যাটেলাইটে একটি ছোট ট্রাক কনভয়ও ধরে ফেলা যায়, সেখানে কোটি কোটি মানুষের চলাচল কেউ টের পাবে না। এটি কি আদৌ সম্ভব? আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো, ইউএনএইচসিআর, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এরা সবাই কি চুপ করে বসে থাকবে? সীমান্ত ঘেঁষা গ্রামগুলোতে বিশাল জনচাপের খবর কি চাপা থাকতো? স্থানীয় সংবাদ মাধ্যমগুলো কি নীরব থাকতো? উত্তর হলো, এখন পর্যন্ত এই দাবির পক্ষে এই স্তরে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে এই আতঙ্ক এত দ্রুত ছড়াচ্ছে কেন? এর পেছনে একটি গভীর মনস্তাত্ত্বিক কারণও রয়েছে, আর সেটি হলো রোহিঙ্গা সংকটের স্মৃতি। বাংলাদেশের মানুষ কখনো ভুলতে পারেনি 2017 সালের সেই ভয়াবহ দিনগুলোর কথা, যখন মিয়ানমার তার নিজের নাগরিকদের জাতিগত নিধনের মুখে ঠেলে দিয়েছে আর লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। আজ প্রায় 15 লাখ রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে এবং তাদের ফিরিয়ে নেওয়ার কোনো বাস্তব পথ এখনও দেখা যাচ্ছে না। এই অভিজ্ঞতা বাংলাদেশের সাধারণ মানুষের মনে এমন একটি ক্ষত তৈরি করেছে যে সীমান্ত সংক্রান্ত যে কোনো নতুন খবর শুনলেই তারা সবচেয়ে খারাপ পরিস্থিতির কথা ভাবতে শুরু করে। আর ঠিক এই ভয়ের জায়গাটাই কিছুটা কন্টেন্ট ক্রিয়েটররা অত্যন্ত দক্ষতার সাথে কাজে লাগাচ্ছে। এখানে সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমের ভূমিকাটাও বোঝা দরকার। ইউটিউব, ফেসবুক, টিকটক এই প্ল্যাটফর্মগুলোতে এমনভাবে কাজ করে যে বেশি ভয়, যত বেশি রাগ, যত বেশি উত্তেজনা, তত বেশি ভিউ, তত বেশি রিচ।
ফলে একজন কন্টেন্ট ক্রিয়েটরের শান্ত গলায় বলা যে পরিস্থিতি পর্যবেক্ষণে আছে, সতর্ক থাকুন, এটার চেয়ে অনেক বেশি লাভজনক হলো চিৎকার করে বলা সব শেষ, কোটি মানুষ আসছে, দেশ ধ্বংস হয়ে যাবে। একটি ইমোশন ক্যাপশন, একটি পুরনো ক্লিপ, একটি ম্যাপের ওপর তীর চিহ্ন আর কিছু নাটকীয় সঙ্গীত, এতটুকু দিয়ে কয়েক ঘন্টার মধ্যে তৈরি করা যায় এমন এক বিকল্প বাস্তবতা যেটা লাখ লাখ মানুষ যাচাইয়ের আগে বিশ্বাস করে ফেলেন। কিন্তু এই ভুয়া আতঙ্কের আসল মূল্য কে দেয়? সীমান্তের সেই সাধারণ কৃষক যে রাতে ঘুমোতে পারছে না কারণ হোয়াটসঅ্যাপে কেউ পাঠিয়েছে কাল থেকে সীমান্ত যুদ্ধ শুরু হবে। সেই ছোট ব্যবসায়ী যে সীমান্ত বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার ভয়ে আগাম লোকসান গুনতে শুরু করেছে। সেই মা যার ছেলে সীমান্তের কাছে একটি গ্রামে থাকে আর তিনি ভয়ে ফোনে কাঁদছেন, অথচ বাস্তব হয়তো সেই গ্রামে কিছুই ঘটেনি, শুধু একটি ভাইরাল ভিডিও পুরো এলাকার আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। এবার আসুন পশ্চিমবঙ্গের রাজনীতিটাও একটু বুঝে নেই। গণতান্ত্রিক ব্যবস্থা নির্বাচনে একটি দল হারবে আর একটি জিতবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। এনআরসি আর সিএএ নিয়ে ভারতের অভ্যন্তরে যে বিতর্ক রয়েছে, মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ আছে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু একটি রাজ্য সরকারের পরিবর্তনের সঙ্গে কোটি মানুষের সীমান্ত পার করে অন্য দেশে ঠেলে দেওয়ার অভিযোগ জুড়ে দিতে হলে সেটার পক্ষে অকাট্য প্রমাণ থাকা চাই। অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কর সীমান্ত পেরিয়ে গণহারে মানুষ পাঠানো, এই দুটো সম্পর্ক আলাদা মাত্রার ঘটনা। একটিকে আরেকটির সঙ্গে মিশিয়ে ফেললে আমরা না বুঝতে পারি ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, না বুঝতে পারি বাংলাদেশের আসল নিরাপত্তা চ্যালেঞ্জ। আরেকটি বিষয় খেয়াল করুন, অনলাইনে যেসব ভিডিও ভাইরাল হচ্ছে সেগুলোর গঠন প্রায় একই রকম। শুরুতে একটি চাঞ্চল্যকর দাবি, মাঝখানে কিছু সত্য খবরের সঙ্গে অনুমান আর কল্পনা মেশানো, আর শেষে আবেগের একটি আহ্বান। এই কাঠামোটি তথ্য দেওয়ার জন্য তৈরি হয়নি, এটি তৈরি হচ্ছে ভিউ বাড়ানোর জন্য, এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য, আর এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সত্য নিজেই। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশের আকাশের প্রতিরক্ষা ব্যবস্থা কি সত্যি এতটা দুর্বল যে একটি বিদেশি ড্রোন ঢুকে পড়লে কেউ টের পায় না? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি নিয়ে আলোচনা হওয়া উচিত। কিন্তু সেই আলোচনা হওয়া দরকার প্রকৃত বিশেষজ্ঞদের সঙ্গে, প্রতিরক্ষা বিশ্লেষকদের সঙ্গে, নীতি নির্ধারকদের সঙ্গে। ইউটিউবে আতঙ্ক ছড়িয়ে এই সমস্যার সমাধান হবে না, বরং শান্ত যুক্তিসঙ্গত আলোচনার মধ্যে দিয়েই সীমান্ত নিরাপত্তার দুর্বলতাগুলোকে চিহ্নিত করা যায় এবং সরকারের কাছে জবাবদিহিতা দাবি করা যায়। সেটাই হবে প্রকৃত দেশপ্রেম। তাহলে এই মুহূর্তে আমাদের কি করা উচিত? সীমান্তের চোখ কান খোলা রাখতে হবে, এটা নিঃসন্দেহে। বিজিবির সক্ষমতা বাড়াতে হবে, প্রযুক্তিগত নজরদারি শক্তিশালী করতে হবে, কূটনৈতিক যোগাযোগ সচল করতে হবে, কিন্তু একই সঙ্গে নিজেদের মধ্যে তথ্য যাচাইয়ের অভ্যাস গড়ে তুলতে হবে। প্রতিটি ভাইরাল দাবি শুনে আতঙ্কিত হওয়ার আগে নিজে জিজ্ঞাসা করতে হবে, এই খবরের উৎস কি? স্বাধীন কোনো সংবাদ মাধ্যম কি এটা নিশ্চিত করেছে, নাকি শুধু একটি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে এসেছে? কারণ আজকের পৃথিবীতে একটি ভুল তথ্য যে কোনো ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি ক্ষতিকর হতে পারে। একটি গুজব যদি দুটি দেশের সাধারণ মানুষের মধ্যে বিশ্বাস ভেঙে দেয়, তাহলে সেটি মেরামত করা যুগের পর যুগ সময় লেগে যায়। সবশেষে একটি কথা মনে রাখা দরকার, সজাগ থাকা আর আতঙ্কিত হওয়া কিন্তু এক জিনিস নয়। সীমান্তের সতর্কতা বাড়ানো আর সমাজে ভয় ছড়ানো এক কথা নয়। ভয় দিয়ে কখনো দেশ রক্ষা করা যায় না, রক্ষা করতে হয় প্রস্তুতি দিয়ে, জ্ঞান দিয়ে আর সঠিক সিদ্ধান্ত দিয়ে। আগামী কয়েকদিন হয়তো আরও নতুন খবর আসবে, আরও ড্রোনের কথা শোনা যাবে, আরও বেড়ার আলোচনা হবে। এই মুহূর্তে আমরা কি সত্য আর ভয়কে আলাদা করতে পারবো, নাকি আরও আবেগের ঢেউয়ে ভেসে যাবে? কারণ ইতিহাস বলে অনেক সময় সত্যিকারের সংকট শুরু হয় অস্ত্র দিয়ে, শুরু হয় গুজব দিয়ে। আর একটি অঞ্চলের ভবিষ্যৎ নির্ভর করে শুধু সেনা মোতায়েনের ওপর নয়, তার নাগরিকরা কতটা ঠান্ডা মাথায় তথ্য বিচার করতে পারেন তার ওপরও। আপনারা কি মনে করছেন এই মুহূর্তে বড় বিপদটা সীমান্তে, নাকি আমাদের ফোনের স্ক্রিনে? কমেন্টে জানান আপনার মতামত। আর এই ধরনের গভীর বিশ্লেষণ পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।